অডিও কথনে আজকে আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মাস্টারমশাই। গল্পটি আমি 2 ভাগ করে পড়েছিলাম। আজকে পড়ছি শেষের ভাগ। প্রথম পর্ব আগেই আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে প্রথম অংশের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। আজকে পড়ছি শেষ পর্ব। এবারে হরলালের সদাগর আপিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণে চাল ডাল খরিদ করিতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকারদিগের হাতে হাতে দাম চুকাইয়া দিবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে আপিস আছে, সেইখানে 10 ও 5 টাকার নোট ও নগদ টাকা লইয়া যাইত সে। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত। সঙ্গে আপিসের 2-1 দারোয়ান যাইত। হরলালের জামিন নাই বলিয়া আপিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব নিজের উপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল। প্রায়ই তাহাকে অনেক রাত্রে আপিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল। মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে। এমন আরও 2-1 দিন হইতে লাগিল। মা বলিলেন, বাড়িতে মা নাই নাকি, সেজন্য সেখানে তাহার মন টেকে না। আমি বেনুকে তোর ছোট ভাইয়ের মতো আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে। এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়া তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল। সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেনু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন। রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন। তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন। এখন যদি আমি 2-4 দিন বাড়িতে না ফিরি, তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া আমি না থাকিলে তিনি হাঁফ ছাড়িয়া বাঁচেন। এ বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আমাকে আপনি উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন। আমি স্বতন্ত্র হইতে চাই। স্নেহে ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টারমশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ হইল। কিন্তু মাস্টারমশাইয়ের কতটুকুই বা সাধ্য আছে। বেনু কহিল, যেমন করিয়া হোক বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পাই। হরলাল কহিল, অধরবাবুকে যাইতে দিবেন? বেনু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপরে যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশল করিতে হইবে। হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল, কি কৌশল? বেনু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব। পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায়ে পড়িয়া শোধ করিবেন। সেই টাকায় পালাইয়া বিলাত যাইব। সেখানে গেলে তিনি খরচ না দিয়া থাকিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেনু কহিল, আপনি পারেন না? হরলাল আশ্চর্য হইয়া কহিল, আমি? তাহার মুখে আর কোনো কথা বাহির হইল না। বেনু কহিল, কেন, আপনার দারোয়ান তো তোড়ায় করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দারোয়ানও যেমন আমার, টাকাও তেমনি। বলিয়া এই আপিসের টাকার ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাত্রের জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়, প্রভাত হইলে 10 দিকিতে গমন করে। বেনু কহিল, আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না, না হয় আমি সুদ বেশি করিয়া দিব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহা হইলে আমার অনুরোধে হয়তো দিতেও পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দিবেন তো টাকা দিবেন না কেন? তর্কটা এখানেই মিটিয়া গেল। হরলাল মনে মনে ভাবিতে লাগিল,
আমার যদি কিছু থাকিত তবে বাড়ি ঘর জমি জমা সমস্ত বেচিয়া কিনিয়া টাকা দিতাম, কিন্তু একটিমাত্র অসুবিধা এই যে বাড়ি ঘর জমি জমা কিছুই নাই। একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নামিবা মাত্র হরলালের আপিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেঝের উপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরে প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নতুন ধরনের। শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট ও প্যান্টালুন আটিয়া মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার দুই হাতের আঙ্গুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে। গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছে। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এ বেশে যে? বেনু কহিল, পরশু বাবার বিবাহ। তিনি আমার কাছ থেকে তাহা গোপন করিয়া রাখিয়াছেন, কিন্তু আমি খবর পাইয়াছি। বাবাকে বলিলাম আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন। তাই বাগানে চলিয়াছি। ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম। বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বিঁধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মার ঘর, মার খাট, মার স্থান অধিকার করিয়া লইলে বেনুর স্নেহ বিজড়িত বাড়ি যে বেনুর পক্ষে কিরকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়া বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেনুর হাতখানা নিজের হাতে লইল। লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া এত সাজ করিতে পারিল। হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার প্রশ্নটা আঁচিয়া লইল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছুক্ষণ পরে কহিল, বেনু, খাইয়া আসিয়াছ? বেনু কহিল, হ্যাঁ, আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গুনিয়া আয়রন চেষ্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেনু কহিল, আপনি খাইয়া আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমি ঘরে রহিলাম, মা আপনার খাবার লইয়া বসিয়া আছে। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি চট করিয়া খাইয়া আসিতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেনু তাহাকে প্রণাম করিল। তিনি বেনুর চিবুকের স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল। নিজের সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না, এই তার দুঃখ। চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টার মশাইয়ের সঙ্গে জড়িত তাহার কত দিনের কত ঘটনা। তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল। এমনি করিয়া রাত অনেক হইয়া গেল। হঠাৎ এক সময় ঘড়ি খুলিয়া বেনু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এইখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না। আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টার মশাই, এই আংটি ঘড়িগুলা বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়। আপনার কাছে রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়া দিক, সেইটের মধ্যে এগুলা রাখিয়া দিই। আপিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিয়া দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন সেফের মধ্যে রাখিল। বেনু হরলালের মার পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধকণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগদম্বা তোমার মা হইয়া তোমাকে রক্ষা করুন। তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল। গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল। ঘোড়া দুইটা অধীর হইয়া উঠিল।
কলিকাতার গ্যাস আলোক খচিত নিশীথের মধ্যে বেণুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল। নোটগুলো পূর্বেই গণা হইয়া থলিবন্দী হইয়া লোহার সিন্দুকে উঠিয়াছিল। লোহার সিন্দুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেণুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চস্বরে তিরস্কার করিতেছেন। কথা কিছুই স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল সেই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বেণুর মার চুনি পান্না হীরার অলঙ্কার হইতে লাল সবুজ শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটাকে ফুঁড়িয়া বাহির হইয়া আন্দোলিত করিতেছে। হরলাল প্রাণেপণে বেণুকে ডাকিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছিঁড়িয়া পড়িয়া গেল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটা স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানালায় ঠেলা দিয়া আলো নিবাইয়া দিয়াছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে। সে তাড়াতাড়ি উঠিয়া দেশলায় দিয়া আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে। আর ঘুমাইবার সময় নাই। টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা, উঠিয়াছিস? হরলাল প্রভাতে প্রথমে মায়ের মঙ্গলমুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম তুই যেন বউ আনিতে চলিয়াছিস। ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলাল হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলেগুলো লোহার সিন্দুক হইতে বাহির করিয়া প্যাকবাক্সে বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল। 2-3টা নোটের থলে শূন্য। মনে হইল স্বপন দেখিতেছে। থলেগুলো লইয়া সিন্দুকের গায়ে জোরে আছাড় দিল। তাহাতে শূন্য থলের শূন্যতা অপ্রমাণ হইল না। তবু বৃথা আশায় থলের বন্ধনগুলো খুলিয়া খুব করিয়া ঝাড়া দিল। একটি থলের ভিতর হইতে 2খানি চিঠি বাহির হইয়া পড়িল। বেণুর হাতের লেখা। একটি চিঠি তাহার বাপের নামে, আর একটি হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে গেল। চোখে যেন দেখিতে পাইল না। মনে হইল যেন আলো যথেষ্ট নাই। কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না। বাংলা ভাষা যেন ভুলিয়া গেছে। কথাটা এই যে বেণু 3000 টাকার সমপরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাতে যাত্রা করিয়াছে। আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেণু এই কাণ্ড করিয়াছে। লিখিয়াছে যে, বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন। তাছাড়া ব্যাগ খুলিয়া দেখিবেন তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম কত ঠিক জানি না, বোধ হয় 3000 টাকার বেশি হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন তবে বাবা আমাকে বিলাতে যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়েই নিশ্চয় মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন তাহা আমি সহ্য করিতে পারি না। সেজন্য যেমন করিয়া পারি আমি তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারেন। এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কথা কোনো কাজের কথা নহে। হরলাল ঘরে তালা দিয়া তাড়াতাড়ি একখানি গাড়ি লইয়া গঙ্গার ঘাটে ছুটিল। কোন জাহাজে বেণু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল 2খানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে। 2খানাই ইংল্যান্ডে যাইবে। কোন জাহাজে বেণু আছে তাহাও তাহার অনুমানের অতীত, এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়া বুরুজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল তখন সকালের রোদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না। তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলেবরহীন নিদারুণ প্রতিকূলতাকেই যেন কেবলই প্রাণপণে ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও এক তিলও তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় তাহার মা থাকেন, এতদিন যে বাসায় পা দিবামাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যেই তাহার দূর হইয়া গিয়াছে, সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য ও ভয় লইয়া প্রবেশ করিল।
মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, বাবা কোথায় গিয়াছিলে? হরলাল বলিয়া উঠিল, মা তোমার জন্য বউ আনিতে গিয়াছিলাম বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা, কি হইল গো? বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ঝাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও। বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির উপর বসিয়া পড়িলেন। ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার উপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবল ডাকিতে লাগিলেন, হরলাল, বাবা হরলাল। হরলাল কহিল, মা একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানেই বসিয়া জপ করিতে লাগিলেন। আপিসের দারোয়ান আসিয়া দরজায় ঘা দিয়া কহিল, বাবু এখনই না বাহির হইলে আর গাড়ি পাওয়া যাইবে না। হরলাল ভিতর হইতে কহিল, আজ 7টার গাড়িতে রওনা হওয়া যাইবে না। দারোয়ান কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দারোয়ান মাথা নাড়িয়া হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এ যে চুরি, বেনুকে কি জেলে দিব? হঠাৎ সেই গহনার কথা মনে পড়িল। সে কথাটা একেবারেই ভুলিয়া গিয়াছিল। মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু আংটি, ঘড়ি, বোতাম, হার নহে, ব্রেসলেট, চিক, সিঁথি, মুক্তার মালা প্রভৃতি আরও অনেক দামি গহনা আছে। তাহার দাম 3000 টাকার অনেক বেশি। কিন্তু এও তো চুরি, এও তো বেনুর নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে থাকে ততক্ষণ তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরলাল ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়িতে। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ও যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার মনে শান্তি নেই। আহা, বেনুকে কতই না ভালোবাসে। মা জিজ্ঞাসা করিলেন, আজ তবে তোমার আর মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না। বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। অধরবাবুর বাড়ি পৌঁছিবার পূর্বেই দূর হইতে শোনা গেল রসন চৌকি আলেয়া রাগিনীতে করুণ স্বরে আলাপ জুড়িয়া দিয়াছে। কিন্তু হরলাল দরজায় ঢুকিয়াই দেখিল বিবাহবাড়ির উৎসবের সঙ্গে একটা যেন অশান্তির লক্ষণ মিশিয়াছে। দারোয়ানের পাহারা কড়াক্কর, বাড়ি হইতে চাকর বাকর কেহ বাহির হইতে পারিতেছে না। সকলেরই মুখে ভয় ও চিন্তার ভাব। হরলাল খবর পাইল কাল রাত্রে বাড়িতে অনেক টাকার গহনা চুরি হইয়া গেছে। 2-3 জন চাকরকে বিশেষভাবে সন্দেহ করিয়া পুলিশের হাতে সমর্পণ করিবার উদ্যোগ চলিতেছে। হরলাল দোতলায় বারান্দায় গিয়া দেখিল অধরবাবু আগুন হইয়া বসিয়া আছেন ও রতিকান্ত তামাক খাইতেছে। হরলাল কহিল, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা আছে। অধরবাবু চটিয়া উঠিয়া কহিলেন, তোমার সঙ্গে গোপনে আলাপ করিবার এখন আমার সময় নয়, যাহা কথা থাকে এইখানেই বলিয়া ফেলো। তিনি ভাবিলেন হরলাল বুঝি এই সময়ে তাহার কাছে সাহায্য বা ধার চাহিতে আসিয়াছে। রতিকান্ত কহিল, আমার সামনে বাবুকে কিছু জানাইতে যদি লজ্জা করেন, আমি না হয় উঠি। অধর বিরক্ত হইয়া কহিল, আহ, বসো না। হরলাল কহিল, কাল রাত্রে বেনু আমার বাড়িতে এই ব্যাগ রাখিয়া গেছে। ব্যাগে কি আছে? হরলাল ব্যাগ খুলিয়া অধরবাবুর হাতে দিল। মাস্টার ছাত্রে মিলিয়া বেশ কারবার খুলিয়াছ তো। জানিতে এ চোরাই মাল বিক্রি করলে ধরা পড়িবেই, তাই আনিয়া দিয়াছ। মনে করিতেছ সাধুতার জন্য বকশিস পাইবে? তখন হরলাল অধরের পত্রখানা তাহার হাতে দিল। পড়িয়া তিনি আগুন হইয়া উঠিলেন। বলিলেন, আমি পুলিশে খবর দিব। আমার ছেলে এখনো সাবালক হয় নাই, তুমি তাহাকে চুরি করিয়া বিলাতে পাঠাইয়াছ। হয়তো 500 টাকা ধার দিয়া 3000 টাকা লিখাইয়া লইয়াছ। এ ধার আমি শুধিব না। হরলাল কহিল, আমি ধার দিই নাই। অধর কহিল, তবে সে টাকা পাইল কোথা হইতে? তোমার বাক্স ভাঙিয়া চুরি করিয়াছে? হরলাল সে প্রশ্নের কোনো উত্তর দিল না। রতিকান্ত টিপিয়া টিপিয়া কহিল, ওকে জিজ্ঞাসা করুন না 3000 টাকা কেন, 500 টাকাও উনি কি কখনো চক্ষে দেখিয়াছেন? যাহা হোক,
গহনা চুরির মীমাংসা হওয়ার পরেই বেনুর বিলাত পালানো লইয়া বাড়িতে একটা হুলস্থুল পড়িয়া গেল। হরলাল সমস্ত অপরাধের ভার মাথায় করিয়া লইয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় যখন বাহির হইল তখন তাহার মন যেন অসাড় হইয়া গেছে। ভয় করিবার এবং ভাবনা করিবারও শক্তি তখন ছিল না। এই ব্যাপারে পরিণাম যে কি হইতে পারে মন তাহার চিন্তা করিতেও চাহিল না। গলিতে প্রবেশ করিয়া দেখিল তাহার বাড়ির সম্মুখে একটা গাড়ি দাঁড়াইয়া আছে। চমকিয়া উঠিল। হঠাৎ আশা হইল বেনু ফিরিয়া আসিয়াছে, নিশ্চয়ই বেনু। তাহার বিপদ যে সম্পূর্ণ নিরুপায় রূপে চূড়ান্ত হইয়া উঠিবে এ কথা সে কোনোভাবেই বিশ্বাস করিতে পারিল না। তাড়াতাড়ি গাড়ির কাছে আসিয়া দেখিল গাড়ির ভিতরে তাহাদের আপিসের একজন সাহেব বসিয়া আছে। সাহেব হরলালকে দেখিয়াই গাড়ি হইতে নামিয়া তাহার হাত ধরিয়া বাড়িতে প্রবেশ করিল। জিজ্ঞাসা করিল, আজ মফস্বলে গেলে না কেন? আপিসের দারোয়ান সন্দেহ করিয়া বড় সাহেবকে গিয়া জানাইয়াছে, তিনি ইহাকে পাঠাইয়াছেন। হরলাল বলিল, ৩,০০০ টাকার নোট পাওয়া যাইতেছে না। সাহেব জিজ্ঞাসা করিল, কোথায় গেল? হরলাল জানি না এমন উত্তরও দিতে পারিল না, চুপ করিয়া রহিল। সাহেব কহিল, টাকা কোথায় আছে দেখিব, চলো। হরলাল তাহাকে উপরের ঘরে লইয়া গেল। সাহেব সমস্ত গনিয়া চারিদিক খুঁজিয়া পাতিয়া দেখিল। বাড়ির সমস্ত ঘর তন্ন তন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। এই সমস্ত ব্যাপার দেখিয়া মা আর থাকিতে পারিলেন না। তিনি সাহেবের সামনেই বাহির হইয়া আকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, ওরে হরলাল, কি হইল রে? হরলাল কহিল, মা, টাকা চুরি গেছে। মা কহিলেন, চুরি কেমন করিয়া যাইবে? হরলাল, এমন সর্বনাশ কে করিল? হরলাল কহিল, মা, চুপ করো। সন্ধান শেষ করিয়া সাহেব জিজ্ঞাসা করিল, এ ঘরে রাত্রে কে ছিল? হরলাল কহিল, দ্বার বন্ধ করিয়া আমি একলা শুইয়াছিলাম, আর কেহ ছিল না। সাহেব টাকাগুলো গাড়িতে তুলিয়া হরলালকে কহিল, আচ্ছা, বড় সাহেবের কাছে চলো। হরলালকে সাহেবের সঙ্গে চলিয়া যাইতে দেখিয়া মা তাহাদের পথ রোধ করিয়া কহিল, সাহেব, আমার ছেলেকে কোথায় লইয়া যাইবে? আমি না খাইয়া এ ছেলে মানুষ করিয়াছি। আমার ছেলে কখনোই পরের টাকায় হাত দিবে না। সাহেব বাংলা কিছু কথা না বুঝিয়া কহিল, আচ্ছা আচ্ছা। হরলাল কহিল, মা, তুমি কেন ব্যস্ত হইতেছ? বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আমি এখনই আসিতেছি। মা উদ্বিগ্ন হইয়া কহিলেন, তুই যে সকাল থেকে কিছুই খাস নাই। সে কথার কোনো উত্তর না দিয়া হরলাল গাড়িতে উঠিয়া চলিয়া গেল। মা মেঝের উপর লুটাইয়া পড়িয়া রহিলেন। বড় সাহেব হরলালকে কহিলেন, সত্য করিয়া বলো তো ব্যাপারখানা কি? হরলাল কহিল, আমি টাকা লই নাই। সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয় জানো কে লইয়াছে। হরলাল কোনো উত্তর না দিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। তোমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইয়াছে? হরলাল কহিল, আমার প্রাণ থাকিতে আমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইতে পারিত না। বড় সাহেব কহিলেন, দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করিয়া কোনো জামিন না লইয়া এই দায়িত্বের কাজ দিয়াছিলাম। আপিসের সকলেই বিরোধী ছিল। ৩,০০০ টাকা কিছুই বেশি নয়, কিন্তু তুমি আমাকে বড় লজ্জাতেই ফেলিবে। আজ সমস্ত দিন তোমাকে সময় দিলাম, যেমন করিয়া পারো টাকা সংগ্রহ করিয়া আনো। তাহা হইলে এ লইয়া কোনো কথা তুলিব না। তুমি যেমন কাজ করিতেছ তেমনি করিবে। এই বলিয়া সাহেব উঠিয়া গেলেন। তখন বেলা 11টা হইয়া গিয়াছে। হরলাল যখন মাথা নিচু করিয়া বাহির হইয়া গেল তখন আপিসের বাবুরা অত্যন্ত খুশি হইয়া হরলালের পতন লইয়া আলোচনা করিতে লাগিল। হরলাল একদিন সময় পাইল। আরও একটা দীর্ঘদিন নৈরাশ্যের শেষ তলের পঙ্ক আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়িল। উপায় কি, উপায় কি, উপায় কি, এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল। শেষে উপায় আছে কিনা সে ভাবনা বন্ধ হইয়া গেল, কিন্তু বিনা কারণে পথে ঘুরিয়া বেড়ানো থামিল না। যে কলিকাতা হাজার হাজার লোকের আশ্রয়স্থান, তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে একটা প্রকাণ্ড ফাঁসকলের মতো হইয়া উঠিল। ইহার কোনো দিকে বাহির হইবার কোনো পথ নাই। সমস্ত জনসমাজ এই অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে। কেহ তাহাকে জানেও না এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষও নাই, কিন্তু প্রত্যেক লোকেই তাহার শত্রু। অথচ রাস্তার লোক তাহার গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে। আপিসের বাবুরা বাহিরে আসিয়া ঠোঙ্গায় করিয়া জল খাইতেছেন, তাহার দিকে কেহ তাকাইতেছেন না।
ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের উপর আরেকটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়া আছে। স্যাকরা গাড়ি ভর্তি করিয়া হিন্দুস্তানি মেয়েরা কালীঘাটে চলিয়াছে। একজন চাপরাশি একখানা চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া কহিল, বাবু, ঠিকানা পড়িয়া দাও। যেন তাহার সঙ্গে অন্য পথিকের কোনো প্রভেদ নাই। সেও ঠিকানা পড়িয়া তাহাকে বুঝাইয়া দিল। ক্রমে আপিস বন্ধ হইবার সময় হইয়া আসিল। বাড়িমুখ গাড়িগুলো আপিস মহলের নানা রাস্তা দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল। আপিসের বাবুরা ট্রাম ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল। আজি হইতে হরলালের আপিস নাই, আপিসের ছুটি নাই, বাসায় ফিরিয়া যাইবার জন্য ট্রাম ধরিবার কোনো তাড়া নাই। শহরের সমস্ত কাজকর্ম, বাড়িঘর, গাড়ি জুড়ি আনাগোনা হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকট সত্যের মতো দাঁত মেলিয়া উঠিতেছে, কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে। আহার নাই, বিশ্রাম নাই, আশ্রয় নাই। কেমন করিয়া যে হরলালের দিন কাটিয়া গেল তাহা সে জানিতেও পারিল না। রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলিল, যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র ক্রূরচক্ষু মেলিয়া শিকারলুব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল। রাত্রি কত হইল সে কথা হরলাল চিন্তাও করিল না। তাহার কপালের শিরা দপদপ করিতেছে, মাথা যেন ফাটিয়া যাইতেছে, সমস্ত শরীরে আগুন জ্বলিতেছে, পা আর চলে না। সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা ও অবসাদের অসারতার মধ্যে মার কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিয়াছে। কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবল ওই একটিমাত্র নামই শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে, মা। আর কাহাকেও ডাকিবার নাই। মনে করিল রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে, কোনো লোকই যখন এই অতি সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না, তখন সে চুপ করিয়া গিয়া তাহার মায়ের কোলের কাছে গিয়া শুইয়া পড়িবে। তাহার পরে ঘুম যেন আর না ভাঙে। পাছে তাহার মার সম্মুখে পুলিশের লোক বা আর কেহ তাহাকে অপমান করিতে আসে, এই ভয়ে সে বাসায় যাইতে পারিতেছিল না। শরীরের ভার যখন আর বহিতে পারে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হরলাল কহিল, কোথাও না, এই ময়দানের রাস্তায় খানিকক্ষণ হাওয়া খাইয়া বেড়াইব। গাড়োয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই হরলাল তাহার হাতে আগাম ভাড়া 1 টাকা দিল। সে গাড়ি তখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। তখন শ্রান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানালার উপর রাখিয়া চোখ বুঝিল। একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল। শরীর শীতল হইল, মনের মধ্যে একটি সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল। একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল। সে যে সমস্ত দিন মনে করিয়াছিল কোথাও তাহার কোনো পথ নাই, সহায় নাই, নিষ্কৃতি নাই, তাহার অপমানের শেষ নাই, দুঃখের অবধি নাই, সে কথাটা যেন এক মুহূর্তেই মিথ্যা হইয়া গেল। এখন মনে হইল সে তো একটা ভয় মাত্র, সে তো সত্য নয়। যাহা তাহার জীবনকে লোহার মুঠিতে আটিয়া পিষিয়া ধরিয়াছিল, হরলাল তাহাকে আর কিছুমাত্র স্বীকার করিল না। মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে, শান্তির কোথাও সীমা নাই। এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে, অপমানের মধ্যে, অন্যায়ের মধ্যে বন্দি করিয়া রাখিতে পারে এমন শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো রাজা মহারাজারও নাই। যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল তাহা সমস্তই খুলিয়া গেল। তখন হরলাল আপনার বাঁধনমুক্ত হৃদয়ের চারিদিকে অনন্ত আকাশের মধ্যে অনুভব করিতে লাগিল, যেন তাহার সেই দরিদ্র মা দেখিতে দেখিতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছেন, তাহাকে কোথাও ধরিতেছে না। কলিকাতার রাস্তাঘাট, বাড়িঘর, দোকান বাজার একটু একটু করিয়া তাহার মধ্যে আচ্ছন্ন হইয়া লুপ্ত হইয়া যাইতেছে। বাতাস ভরিয়া গেল, আকাশ ভরিয়া উঠিল, একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল। হরলালের শরীর, মনের সমস্ত বেদনা, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল। ওই গেল, তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল। এখন আর অন্ধকারও নাই, আলোকও নাই, রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে 1টা বাজিল।
গাড়োয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া কহিল, বাবু, ঘোড়া তো আর চলিতে পারে না, কোথায় যাইতে হইবে বলো? কোনো উত্তর পাইল না। কোচ বাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, উত্তর নাই। তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট, তাহার নিঃশ্বাস বহিতেছে না। কোথায় যাইতে হবে? হরলালের কাছ হইতে এই প্রশ্নের উত্তর আর পাওয়া গেল না। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভুল ত্রুটি হলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।